হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। সমস্ত স্টুডেন্টসকে আমাদের 16 মার্চ 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে আরও একবার স্বাগত জানাই। প্রতিদিন তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি এই চ্যানেলে দ্য ওয়ে অফ সলিউশনে। তো অবশ্যই সকলে প্রতিদিন ক্লাসে যুক্ত হবে। TWS একাডেমি অ্যাপ আমাদের অ্যাপ, সেখানে তোমরা যুক্ত হয়ে WBPSC, WBCS, টেট, এসএসসি, রেল সহ WEP, কেপি সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। TWS একাডেমি বাংলা ভাষায় বেস্ট প্রিপারেশন তোমাকে এখান থেকে করাবে। তো অবশ্যই সমস্ত স্টুডেন্টস যারা আমাদের আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছো, সকল অ্যাসপিরেন্টসকে বলবো TWS একাডেমি অ্যাপ ইচ অ্যান্ড এভরিবডি ডাউনলোড করো এবং আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যদি ফলো না করে থাকো তো অবশ্যই ফলো করতে পারো। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের সুপ্রিম কোর্ট কোন ঐতিহাসিক মামলার রায়ে প্রথমবার প্যাসিভ ইউথেনেশিয়াকে আইনি স্বীকৃতি দিয়েছে? প্যাসিভ ইউথেনেশিয়া কি আসলে এটা অনেকে কিন্তু বুঝতে পারবে না, আমি এটা বুঝিয়ে দেবো অবশ্যই। প্যাসিভ ইউথেনেশিয়া, অ্যাক্টিভ ইউথেনেশিয়া আসলে কি? প্যাসিভ ইউথেনেশিয়ার উপরে রিসেন্টলি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কোন মামলার পরিপ্রেক্ষিতে? কমন কজ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা। এখানে দেখো বলা হচ্ছে সুপ্রিম কোর্ট প্যাসিভ ইউথেনেশিয়া রুলিং, হোপফুলি ফ্যামিলিজ ওন্ট বি কম্পেলড টু কাম টু কোর্টস, সে হরিশ রানা কিন লয়ার রশ্মি নন্দকুমার। তো রিসেন্টলি এই যে কমন কজ বনাম ইউনিয়ন মামলা, এই মামলাতে আমরা দেখব কি হয়। ডিয়ার স্টুডেন্টস, রানা, হরিশ রানা বলে একজন ব্যক্তি যিনি মৃতপ্রায় অবস্থা বা কোমায় আছেন, এমন ব্যক্তির পরিবার তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে। দেখো আমি আর আমার ছেলেকে নিয়ে বা আমার যিনি সন্তান আছেন তাকে নিয়ে বা তার পরিবার বলছে যে আমরা কিন্তু তাকে আর টেনে নিয়ে যেতে পারছি না, সে যে পরিস্থিতিতে আছে তার আর কোনো বাঁচার আশা নেই, সে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে এবং আমরাও কষ্ট পাচ্ছি। এখন প্যাসিভ ইউথেনেশিয়া কি? যদি কোনো রোগী এমন অবস্থায় থাকে যেখানে সে মৃতপ্রায় বা কোমায় চলে গেছে, সেখান থেকে তার আর সুস্থ হওয়ার কোনো আশাই নেই, তখন বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মতিতে তার যে লাইফ সাপোর্ট, যে অক্সিজেন যন্ত্র তার শরীরে যাচ্ছে বা তার যে লাইফ সাপোর্ট বা শ্বাসযন্ত্র, সেটা কিন্তু খুলে দেওয়া। এর ফলে কি হবে? সে অফ হয়ে যাবে। তো এটাকে প্যাসিভ ইউথেনেশিয়া বলে। আরেকটা অ্যাক্টিভ ইউথেনেশিয়া, সেখানে কি করা হয়? অ্যাক্টিভ ইউথেনেশিয়াতে ওই রোগীর দেহে বিভিন্ন বিষক্রিয়া, টক্সিক এই পদার্থ তার দেহে কিন্তু ভরে দেওয়া হয়, বিভিন্ন ড্রাগস ভরে দেওয়া হতে পারে, যার ফলে সে কিন্তু অফ হয়ে যেতে পারে। তো এটাকে সাধারণত অ্যাক্টিভ ইউথেনেশিয়া, প্যাসিভ ইউথেনেশিয়া বলা হচ্ছে। মানে এক কথায় বলতে গেলে পরিবারের ইচ্ছায় তার মৃত্যু, এরকম টাইপের ব্যাপার। সো এটার উপরে হরিশ রানা বলে একজন ছিলেন, তার উপরেই মামলাটা চলছিল। প্রথমে হাইকোর্ট মামলাটাতে কিন্তু স্টে লাগিয়েছিল, হাইকোর্ট বলেছিল না না প্যাসিভ ইউথেনেশিয়াও করা যাবে না। পরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তার যে লয়ার রশ্মি নন্দকুমার, তিনি রিসেন্টলি যদি দেখি একটা স্টেটমেন্টও দিয়েছেন এটা পাস হওয়ার পরে, যে হোপফুলি ফ্যামিলিজ ওন্ট বি কম্পেলড টু কাম টু কোর্টস। আশা করব যে পরিবার যারা আছে সেই পরিবারদের বারবার আদালতে আর ডাকা হবে না এই টাইপের মামলার জন্য, তিনি এটা পরে স্টেটমেন্ট দিয়েছেন। তো এই হচ্ছে প্যাসিভ ইউথেনেশিয়া। এটা রিসেন্টলি আমাদের ভারতের তাহলে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এটা একটা যুগান্তকারী আমরা বলতে পারি রায়ের মধ্যে পড়ে সুপ্রিম কোর্টের। চলো এর পরেরটাতে আমরা আসি। সম্প্রতি এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কোন ব্যক্তিকে বা কাকে? বলে ফেলো। সম্প্রতি এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যশবন্ত গুপ্তাকে। দ্য এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম, এমপিবিপি যেটাকে বলা হচ্ছে, অন ফ্রাইডে, এটা একটা প্রতিষ্ঠান যারা শুক্রবার অন ফ্রাইডে কনফার্ড দ্য এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড, এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করেছে অন যশবন্ত গুপ্তা, যশবন্ত গুপ্ত বা যশবন্ত গুপ্তাকে এই পুরস্কারটি দেয়া হয়েছে। তিনি হচ্ছেন ডিরেক্টর অফ দ্য ন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোফিজিক্স অ্যাট টিআইএফআর পুনে। টিআইএফআর পুনেতে অবস্থিত জাতীয় রেডিও অ্যাস্ট্রোফিজিক্স যেটা আছে তার তিনি ডিরেক্টর পদে আছেন। তো তাকে রিসেন্টলি আমরা দেখব এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। কারা? এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। অলরাইট, চলো পরেরটাতে আমরা আসি। প্রতি বছর কোন তারিখে বিশ্ব উপভোক্তা অধিকার দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয়? ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে বা বিশ্ব উপভোক্তা অধিকার দিবস প্রতি বছর পালন করা হয় 15ই মার্চ। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি অন মার্চ 15th। এরপরে সম্প্রতি ভারত কোন রাজ্যের বিখ্যাত জিআই ট্যাগ প্রাপ্ত জোহো চাল
যুক্তরাজ্য এবং ইটালিতে রপ্তানি করেছে বা করছে। জোহো বা জোহা চাল, এই জোহা চালটা একটা রাজ্যের জিআই ট্যাগ পাওয়া চাল। তো সেটা কোন রাজ্যের চাল? যেটা কোন রাজ্যের জোহা রাইসকে রিসেন্টলি আমরা দেখব ইউকে এবং ইটালিতে রপ্তানি করা হয়েছে, এটি আসাম রাজ্যের একটা কিন্তু চালের মধ্যে পড়ে। দেখো, ইন্ডিয়া ফ্যাসিলিটেটস এক্সপোর্ট অফ 25 metric ton of Assam GI tagged Joha rice to UK and Italy। তো আসামের জিআই ট্যাগ প্রাপ্ত চাল, যেটাকে জোহা চাল বলা হচ্ছে, সেটার 25 মেট্রিক টন চাল আসাম এবং ইউকেতে রপ্তানি করার সুবিধা কিন্তু তৈরি করেছে আমাদের ভারত রিসেন্টলি। আচ্ছা, আসামের প্রধান জিআই ট্যাগগুলির মধ্যে কি কি আছে? আসামের যদি আমরা আগেরও জিআই ট্যাগ দেখি, মুগা সিল্ক হচ্ছে আসামের একটা জিআই ট্যাগ, আসামের চা একটা আসামের জিআই ট্যাগ, জোহা চাল, কাজি নেমু এটা একটা লেবু বা যেটাকে আমরা নিম্বু বলছি, লেবু বা লেমন, হ্যাঁ কাজি নিমু বলা হয়, এটা আসামে, এটাও একটা জিআই ট্যাগ ওখানে। বড়ো ঐতিহ্যবাহী জিনিসপত্র, যারা বড়ো সম্প্রদায় আছে তাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী জিনিসপত্র এবং বিহু ঢোল, এই কয়েকটা জিনিস হচ্ছে আসামের প্রধান জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের মধ্যে পড়ে। আচ্ছা, আসামের রাজধানী কি? আসামের রাজধানী আমরা জানি দিসপুর হচ্ছে আসামের রাজধানী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা যেটা আসবো সেটা হচ্ছে 2026 সালে যোগ মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা হয়েছে? রিসেন্টলি হয়েছে যোগ মহোৎসব। যোগ মহোৎসব, ইয়োগা বা যোগ, এই যোগটাকে দেয়ার স্টুডেন্টস আমাদের ভারতের একটা সফট পাওয়ার হিসাবে দেখা হয়, যেটা আমাদের ভারত কিন্তু পুরো বিশ্বে এই ইয়োগা বা যোগের জন্য, কালচারের জন্য পরিচিত। এই যোগ মহোৎসব ডিয়ার স্টুডেন্টস অনুষ্ঠিত হয়েছে রিসেন্টলি নতুন দিল্লিতে। ইয়োগা মহোৎসব 2026 formally marks the beginning of the 100-day journey towards the 12th International Day of Yoga। আমরা জানি 21শে জুন প্রতি বছরে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক যোগ দিবস। তো সেই আন্তর্জাতিক যোগ দিবস এবছরে পালিত হবে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। সেই 12তম আন্তর্জাতিক যোগ দিবসের পূর্বে, তার 100 দিন আগে এই ইয়োগা মহোৎসবটা আয়োজন করা হয়েছে, যেটা এখান থেকে যোগ দিবসের 100 দিনের যাত্রার সূচনা করেছে। সো ইয়োগা মহোৎসব এই বছর কোথায় হয়েছে? নতুন দিল্লিতে হয়েছে। এর পরের প্রশ্ন, আজকের আমাদের 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। ইচ অ্যান্ড এভরিবডি, সকলে ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছ, ভিডিওটিতে যারা যুক্ত হচ্ছ, সকলকে বলবো সকলে লাইক করতে কিন্তু ভুলবে না প্রতিদিনে, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে ফলো করতে চাইলে অবশ্যই ফলো করে নিতে পারো। চলো, সম্প্রতি কে ভারতের 94তম দাবা গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছে? তিনি হচ্ছেন মায়াঙ্ক চক্রবর্তী। মায়াঙ্ক চক্রবর্তী বিকামস ইন্ডিয়াস 94th and ফার্স্ট এভার গ্র্যান্ডমাস্টার ফ্রম নর্থ ইস্ট রিজন। তিনি ভারতবর্ষের 94তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন এবং নর্থ ইস্ট রিজন বা আমাদের উত্তর পূর্ব ভারত থেকে প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার হয়ে তিনি রিসেন্টলি এসেছেন বা গৌরব অর্জন করেছেন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এরপরেরটা, এটা 2026 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স, আমরা জানি এটা দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। গতদিন আমরা সুমিত আন্তিলে বা তার উপর থেকে একটা এরকম প্রশ্ন করেছিলাম, যিনি জ্যাভলিন থ্রোতে একটা মেডেল জিতেছিলেন। তো তেমনি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতের ড্যাশ কোন খেলোয়াড় এখানে 100 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছে? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ভারতের, এই তো ভুল আছে, এটা প্রীতি পাল হবে মেবি উত্তর, প্রীতি পাল, অপশন বি উত্তর হবে। হ্যাঁ, ইন ইন্ডিয়ান women's track event প্রীতি পাল also secured a gold medal in the 100 meter race। তাহলে প্রীতি পাল 100 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছে, ললিতা হবে না, অপশন বি রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, এরপরেরটা, সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এ কোন ভারতীয় ক্রিকেটার প্রথম স্থান ধরে রেখেছে? আইসিসি ওডিআই ক্রিকেট ওমেন্স ব্যাটিং র্যাঙ্কিং এ ভারতের প্রথম স্থান ধরে রেখেছে ভারতের হয়ে বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর ব্যাটসম্যান যিনি আইসিসি ওডিআই ওমেন্স ক্রিকেটে, তিনি হলেন ভারতের
স্মৃতি মান্দানা ভারতীয় ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন। স্মৃতি মান্দানা রিটেন টপ স্পট ইন ওমেন্স ওডিআই র্যাঙ্কিং। এর আগেও তিনি টপ পজিশনে ছিলেন, তিনি ওই পজিশনটা রিটেন করেছেন। স্মৃতি মান্দানা তিনি ডেড স্টুডেন্টস ভারতের একজন কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, তার প্লেইং রোল ওটা, এবং ব্যাটিং স্টাইল হচ্ছে লেফট হ্যান্ড ব্যাটসম্যান, তিনি বাঁ হাতি ব্যাটসম্যান, এবং রাইট আর্ম মিডিয়াম বোলার। বোলিং স্টাইলটা কি, তিনি রাইট আর্ম মিডিয়াম একজন ফাস্ট বোলারের ক্যাটাগরিতে পড়েন। তো তার ব্যাটিং এবং বোলিং স্টাইলে আমি বললাম, ইউজুয়ালি তিনি ব্যাটিংই করেন, বোলিং খুব কমই করেন বা করেন না বললেই চলে। তো ব্যাটিং স্টাইলটা জেনে রাখতে হবে, লেফট হ্যান্ড ব্যাট, এটা থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে। চলো এর পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মধু মালহোত্রা নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি রিসেন্টলি প্রয়াত হয়েছেন মধু মালহোত্রা, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত মধু মালহোত্রা ছিলেন অভিনয় শিল্পের সাথে যুক্ত একজন। দেখো মধু মালহোত্রা হু অ্যাক্টেড ইন হিরো অ্যান্ড সত্তে পে সত্তা ডাইজ, তিনি রিসেন্টলি 71 বছর বয়স মেবি তার ছিল, সেখানে তিনি প্রয়াত হয়েছেন মধু মালহোত্রা। হলিউডের তার দুটি উল্লেখযোগ্য সিনেমা, কালজয়ী সিনেমা সত্তে পে সত্তা এবং হিরো, এই দুটি সিনেমাতে তিনি অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আরো অনেক সিনেমাতে অভিনয় করেছেন। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রাই বাল্ক টার্মিনাল কোথায় উদ্বোধন করলেন? শুষ্ক বা ড্রাই বাল্ক টার্মিনাল এর উদ্বোধন করা হয়েছে, ভারতের প্রথম স্বয়ংক্রিয় ড্রাই বাল্ক টার্মিনাল প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। কোথায়? রিসেন্টলি প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের কলকাতা ভিজিটে, কলকাতাতে তিনি এসেছিলেন র্যালি করতে, এবং সেখানে আমরা দেখব কি তিনি ডিয়ার স্টুডেন্টস হলদিয়া বন্দর বা হলদিয়া পোর্টে এটা উদ্বোধন করেছেন। দেখো হলদিয়া পোর্ট বর্তমানে আদানি পোর্টের আন্ডারে আসে, এটা একটু জেনে রাখতে হবে। প্রাইম মিনিস্টার মোদি ইনোগ্রেটস এপি সেজ স্পেশাল ইকোনমিক জোন, এটা তো এই যে এপি সেজ হলদিয়া টার্মিনাল ইন্ডিয়াস ফার্স্ট ফুললি অটোমেটেড ড্রাই বাল্ক ফ্যাসিলিটি, এটা এখানে তিনি রিসেন্টলি এপিসেজ হলদিয়া টার্মিনালসে উদ্বোধন করলেন ড্রাই বাল্ক টার্মিনাল, অ্যান্ড এটা হচ্ছে ভারতের প্রথম অটোমেটেড ড্রাই বাল্ক সুবিধা বা ফ্যাসিলিটি, ভেরি ইম্পর্টেন্ট এটা। চলো এরপরে আমরা আজকের প্রশ্ন উত্তরে আসবো, যেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমাদের জিকে প্রশ্ন উত্তরে পোর্শন। তার আগে TWS একাডেমি অ্যাপটা একটু দেখে নাও। বলো TWS একাডেমি অ্যাপ যারা ডাউনলোড করোনি, ইচ অ্যান্ড এভরিবডি ডাউনলোড করো, এবং এই ব্যাচগুলোতে তোমরা যে কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, তো প্লিজ চেক আউট। চলো, বিহার কেশরী নামে কে পরিচিত? আজকের আমাদের প্রথম জিকে প্রশ্ন, বিহার কেশরী কোন ব্যক্তিকে বলা হচ্ছে? বিহার কেশরী নামে পরিচিত শ্রীকৃষ্ণ সিনহা। কে এই শ্রীকৃষ্ণ সিনহা? শ্রীকৃষ্ণ সিনহা হচ্ছেন বিহারের প্রথম মুখ্যমন্ত্রী। বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? বিহারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রীকৃষ্ণ সিনহা। এছাড়া কর্পূরী ঠাকুর বিহারের অন্য আরেকজন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি 2024 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ভারতরত্ন পায়, তাই না? এরপরের প্রশ্ন এটি, কবে একাদশ তফসিলটি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে? একাদশ তফসিলে কি আছে? একাদশ তফসিলের আমাদের অংশ কি? একাদশ তফসিলে আমরা দেখতে পাবো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে, পঞ্চায়েত সিস্টেম আমরা এখানে দেখতে পাবো। তো এই যে পঞ্চায়েত সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি একাদশ তফসিলে, এটা যুক্ত হয়েছিল 1992 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বলো তো দেখি? কততম সংবিধান সংশোধনী? এটি ছিল ডিয়ার স্টুডেন্টস 73তম সংবিধান সংশোধনী। তো 73rd 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা ডিয়ার স্টুডেন্টস সংবিধানে যুক্ত হয়। এরপরের প্রশ্ন, কে নেপালি গীতকে গুরু নামে খ্যাত, যিনি যিনি
2025 সালে, এখানে 2025টা আসেনি, 2025 সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে, যেটাকে বলা হচ্ছে পদ্মশ্রী, সেই পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন। কাকে? নেপালি গীতকে গুরু বলা হচ্ছে, যিনি 2025-এ পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি হলেন নরেন গুরুং। নরেন গুরুং একজন নেপালি সঙ্গীতের শিল্পী, যিনি আগের বছরে 2025-এ পদ্মশ্রী পান। নিচের কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ পেড্রো তালাগালা? পেড্রো তালাগালা কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিক? সেটি হচ্ছে শ্রীলঙ্কা। ভারতের কোন দিকে আছে শ্রীলঙ্কা? দক্ষিণ দিকে অবস্থিত, ভারত মহাসাগরের দিকে অবস্থিত। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনাপুরা করতে, অবশ্যই এটা তাদের প্রশাসনিক রাজধানীর মধ্যে পড়ে, তবে তাদের একটা বাণিজ্যিক রাজধানী আছে যার নাম কলম্বো। দেখো ভাষা কি? সিংহলি হচ্ছে এখানকার প্রধান ভাষা, আর তামিল হচ্ছে এখানকার অন্য আরেকটি ভাষার মধ্যে পড়ে। তো দুটি প্রধান ভাষা পাচ্ছি, সিংহলি এবং তামিল। মুদ্রা কি? শ্রীলঙ্কান রুপি হচ্ছে এখানকার মুদ্রা। আচ্ছা, এখানকার প্রধান ধর্ম জেনে রাখো, শ্রীলঙ্কাতে প্রধান যে ধর্ম মানুষ বাস করে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। আচ্ছা, দীর্ঘতম নদীর নাম কি এখানকার? মহাভেলি গঙ্গা বলে একটা আমরা নদী দেখতে পাবো, যেটা হচ্ছে শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। আচ্ছা, কুরুম্বা শিল্পকলা বা কুরুম্বা আর্ট মূলত কিসের উপর ভিত্তি করে আঁকা হয়? এই কুরুম্বা আর্টের জন্য রিসেন্টলি একজন ছেলেকে বা একজন ব্যক্তিকে, মাফ করবে ছেলে বললাম, সরি, একজন ব্যক্তিকে রিসেন্টলি ভারত সরকার বা রাষ্ট্রপতি পদ্মশ্রী দিয়েছেন। তিনি হচ্ছেন কৃষ্ণান রাঘবন। কৃষ্ণান রাঘবন। কৃষ্ণান রাঘবনকে একজন কুরুম্বা শিল্পী, কুরুম্বা সম্প্রদায়ের থেকে তিনি আসছেন। ঠিক আছে, তিনি হচ্ছেন একজন কুরুম্বা শিল্পী, এবং এই কৃষ্ণান রাঘবন তিনি 2025 সালে 26 সালে পেয়েছেন পদ্মশ্রী, পদ্মশ্রীতে সম্মানিত হয়েছেন। আচ্ছা, এই আর্টটা হচ্ছে আদিবাসী ঐতিহ্য এবং প্রাকৃতিক দৃশ্যের উপর আঁকা একটা আর্টের মধ্যে পড়ে। যেহেতু আদিবাসী সম্প্রদায়, কুরুম্বা সম্প্রদায়ের একটা আর্ট এটা। এটা বিশেষ করে কোথায় বিখ্যাত জেনে রাখবে? তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে বিখ্যাত। তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলে বিখ্যাত কুরুম্বা আর্ট। অ্যান্ড আমরা দেখছি এখানে তার জন্য কৃষ্ণান রাঘবনকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল। মানস জাতীয় উদ্যান নিচের কোনটা? রিসেন্টলি এটাও খবরের শিরোনামে এসেছে, মানস জাতীয় উদ্যান। অ্যান্ড মানস জাতীয় উদ্যান কোথায় আছে? বেস্ট আরেকটা প্রশ্ন পেয়েছি আমরা। মানস ন্যাশনাল পার্ক অবস্থিত আছে আসাম রাজ্যে। সৈয়দ আহমেদ খান কোন আন্দোলনের নেতা ছিলেন? সৈয়দ আহমেদ খান, দেখো এক একজন করে আন্দোলনের যদি আমরা নেতা নেত্রীর কথা বলি, ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরিয়াতুল্লাহ। হাজী শরিয়ত উল্লাহ কিসের নেতা ছিলেন? ফরাসি আন্দোলন নেতা ছিলেন। ওয়াহাবি নেতা কে ছিলেন? ভারতবর্ষে ওয়াহাবি নেতা যদি আমরা বলি, ভারতবর্ষে ওয়াহাবি নেতা যিনি ছিলেন তার মধ্যে ছিল ডেয়ার স্টুডেন্ট সৈয়দ আহমেদ বেরেলভি। সৈয়দ আহমেদ বেরেলভি, ঠিক আছে, ব্রেলভি। আর এখানে সৈয়দ আহমেদ খানের কথা বলা হয়েছে। সৈয়দ আহমেদ ব্রেলভি আর সৈয়দ আহমেদ খান দুজন আলাদা। সৈয়দ আহমেদ খান হচ্ছে আলিগড় মুভমেন্ট, আলিগড় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। খিলাফত আন্দোলনে মোহাম্মদ আলী এবং সৈকত আলী, যাদেরকে আমরা আলী ভাতৃদ্বয় বলে থাকি, আলী ব্রাদার বা আলী ভাতৃদ্বয়, তারা ছিল কোন আন্দোলনের নেতা? খিলাফত আন্দোলনের নেতা। ইউরিয়া কি? চলো, ইউরিয়াটা আসলে কি? নাইট্রোজেন যুক্ত একটি জৈব যৌগ, নাইট্রোজেন সমৃদ্ধ একটি অজৈব যৌগ, একটি উদ্ভিদ হরমোন, নাকি একটি শক্তিশালী বা শক্তিগ্রাহী যৌগ? রাইট অ্যান্সার এখানে হবে এটি একটি নাইট্রোজেন যুক্ত জৈব যৌগের মধ্যে পড়ে ইউরিয়া। হ্যাঁ, অপশন এ ইজ রাইট অ্যান্সার, নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ। 1799 সালে সেন্সরশিপ অ্যাক্ট কে পাস করেছিলেন?
এটা কিন্তু সংবাদপত্রের সেন্সরশিপ অ্যাক্ট ছিল, সংবাদপত্রের উপরে এটা লাগানো হয়েছিল, প্রেস সেন্সরশিপ অ্যাক্ট বলা হয় এটাকে। তো 1799 এর প্রেস সেন্সরশিপ অ্যাক্ট লাগিয়েছিলেন লর্ড ওয়েলেসলি। কেন লাগানো হয়েছিল? এটার পেছনে একটাই কারণ ছিল প্রধানত, সেটি হচ্ছে ফরাসিদের বা ফ্রেঞ্চদের সাথে ইংরেজদের যে যুদ্ধ, ফ্রেঞ্চদের সাথে ইংরেজদের যে আমরা দেখব সম্পর্ক, সেটা অনেক খারাপ ছিল। তো ফ্রেঞ্চ বা ফরাসিদের আক্রমণের ভয়ে, ফরাসিদের রেভুলেশন, ফরাসিদের আক্রমণের যাতে না হয় সেই ভয়ে কিন্তু এই প্রেস সেন্সরশিপ একটা আনা হয়েছিল 1799। হ্যাঁ, চলো এর পরেরটা আমরা দেখব। ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো, কমেন্টে সকলে এটার উত্তর কিন্তু জানাতে ভুলবে না। আমরা এর পরবর্তী প্রশ্নে আসছি, যেটা হচ্ছে আগরতলা কোন রাজ্যের রাজধানী? নর্থ ইস্টের একটা রাজ্য যার নাম আগরতলা, নর্থ ইস্টের একটা শহর যার নাম আগরতলা, এটি ত্রিপুরার রাজধানী আগরতলা। আসামের আমরা একটু আগে করেছি, দিসপুর হচ্ছে আসামের রাজধানী। আচ্ছা, মেঘালয়ের রাজধানী কি? মেঘালয়ের আমরা জানি শিলং মেঘালয়ের রাজধানী। আর মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সার করব কোনটি? অপশন ডি, ত্রিপুরা। এরপরে দেখো, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির যোজ্যতা শূন্য? যোজ্যতা শূন্য মানে কি? তার বাইরের কক্ষ যে ইলেকট্রন, সেই ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকবে। হ্যাঁ, তাই সেটাকে আমরা যোজ্যতা বলবো। কোন মৌলগুলোর বাইরের কক্ষ ফুলফিল থাকে? নোবেল গ্যাস যেগুলো থাকে, সেই নোবেল গ্যাসের মনে রাখবে, নোবেল গ্যাসের যোজ্যতা কি হয়? নোবেল গ্যাসের যোজ্যতা 0 হয়, শূন্য। সবসময় নোবেল গ্যাসের যোজ্যতা শূন্য। যেমন হেলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো কি? এগুলো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সবই কিন্তু নোবেল গ্যাস, আর এই নোবেল গ্যাসগুলোর যোজ্যতা সবসময় 0 হবে। এরপরে নিচের কোন ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না? এই যে গণপরিষদের কথা বলা হয়, গণপরিষদে আমরা দেখব, গণপরিষদে মোট নাম্বার অফ 389, 389 জন প্রাথমিক সদস্য ছিল। ঠিক আছে, কতজন সদস্য ছিল? প্রাথমিক সদস্য 389 জন। আর সেই প্রাথমিক যে সদস্য 389 জন ছিল, তাদের ভিতরে ছিলেন না মহাত্মা গান্ধী, বাকিরা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বি আর আম্বেদকর, স্যার সর্দার বল্লভভাই প্যাটেল, এরা সকলেই কিন্তু ছিল আমরা দেখব গণপরিষদের সদস্য, বাট মহাত্মা গান্ধী ছিলেন না। এরপরেরটা, মানবদেহে কত ধরনের শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল এর কাজ কি? প্রধানত যদি আমরা দেখি, হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। এর কাজ কি? রোগ প্রতিরোধ করা। ঠিক আছে, ডব্লিউবিসির কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, এবং 5 প্রকারের আমরা শ্বেত রক্তকণিকা দেখতে পাই। যেমন এর ভিতরে আছে কি? নিউট্রোফিলস, তারপরে হচ্ছে ইসিনোফিলস, তারপরে হচ্ছে বেসোফিলস, তারপরে হচ্ছে লিম্ফোসাইটস আর মনোসাইটস। এগুলো হচ্ছে সাধারণত 5টা শ্বেত রক্তকণিকা, 5 শ্বেত রক্তকণিকা দেখতে পাই আমরা। এই মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করেন? ঘরোয়া ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেট মানে রঞ্জি ট্রফি আমি একটা ধরলাম, ঠিক আছে, রঞ্জি ট্রফির কথাটাই তুমি এখানে নিতে পারো। রিসেন্টলি রঞ্জি ট্রফি খেলা হয়েছে, সেখানে মোহাম্মদ শামি খুব ভালো পারফরমেন্স করেছিলেন, এবং ঘরোয়া ক্রিকেটে তিনি কিন্তু বিশেষ করে বাংলা দলের হয়ে খেলে থাকেন, বাংলা দলের একজন প্লেয়ার মোহাম্মদ শামি। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? সেনিয়া বা শ্রেণিক দুটো বলতে পারো, শ্রেণিক বা সেনিয়া, শ্রেণিক নামে বা সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার। বিম্বিসারকে বলা হতো শ্রেণিক বা সেনিয়া। এরপরে কি কারণে লেবুর স্বাদ টক হয়? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড লেবুতে থাকে না, অক্সালিক অ্যাসিড থাকে কি? সে উদাহরণ যদি বলা হয়, পালং শাক, পালং শাকে আমরা অক্সালিক অ্যাসিড পাই। টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে থাকে, তেঁতুল। অ্যাসিটিক অ্যাসিড কি? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে পড়ে থাকছে কি? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, এবং লেবুর টক স্বাদের জন্য এটাই দায়ী। অ্যাসিডের স্বাদই টক হয়ে থাকে, বুঝেছো?
আইএমএফ এবং বিশ্বব্যাংক যৌথভাবে কি নামে পরিচিত? এইগুলোকে বলা হয় বেট্টন উডসের টুইনস, কারণ এই দুটি প্রতিষ্ঠান আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এই দুটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল একই বছরে একই জায়গাতে 1944 সালে। আমেরিকার বেট্টন উডস বলে একটা জায়গাতে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়, তো সেই কারণে এটাকে বেট্টন উডসের টুইনস বলা হয়ে থাকে, বুঝেছো, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে। অ্যান্ড এই দুটির সদর দপ্তরও সেম জায়গাতে। সদর দপ্তর কোথায় আছে? দুটির কমেন্ট করে সকলে জানাও তো দেখি, সদর দপ্তর কোথায়? দুটিরই সদর দপ্তর হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে পেয়ে যাব এই দুটোরই সদর দপ্তর আমরা। এরপরে কোনটি, কে এদের ভিতরে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া উপন্যাসটির রচয়িতা? উপন্যাস নয়, অ্যাকচুয়ালি এটা একটা বইয়ের মধ্যে পড়ে, উপন্যাস বলা ভুল হবে, এটা একটা পুস্তক বা বই। এই বইয়ের রচয়িতা হলেন কে? বিখ্যাত ইতিহাসবিদ আর সি মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত, মাফ করবে, আর সি মজুমদার নয়, রমেশচন্দ্র দত্ত, আর সি দত্ত ভুল বললাম আমি, মজুমদার আলাদা, দত্ত আলাদা, দত্ত দত্ত, মজুমদার আলাদা, দত্ত আলাদা, ঠিক আছে। চলো এর পরেরটাতে আমরা আসি। আহ হু এর সদর দপ্তর কোথায় আছে? হু, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অবস্থিত জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। চলো এই ছিল আজকের আমাদের পর্ব। আশা করব ক্লাসটি বা পর্বটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো খুব ভালো লেগেছে। নেক্সট পর্বে তোমাদের সাথে তাহলে দেখা হবে। ভালো থাকবে ততক্ষণের জন্য, টাটা, টেক কেয়ার, বাই।